মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো প্রস্তাব দুটি, যেটি শেখ হাসিনার শাসনামলে অনেক দূর এগিয়েছিল। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এটির পিছনে অনেক পরিশ্রম করেছিলেন। সেই প্রস্তাব দুটি মেনে নেওয়ার কথা বিবেচনা করছে প্রফেসর ইউনূসের সরকার। আসসালামু আলাইকুম, লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, মানবিক করিডোর ইস্যুটি চুপসে গেছে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। কিন্তু তাই বলে ঢাকাও যেমন বসে নেই, তেমনি বসে নেই ওয়াশিংটনও। জানা গেছে ঢাকা এবং ওয়াশিংটন অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট ACSA বা অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি এবং জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া বা সামরিক তথ্য সুরক্ষা চুক্তি দ্রুত আনুষ্ঠানিকীকরণের কথা বিবেচনা করছে। অর্থাৎ খুব দ্রুত এটিকে তারা একটা ফরমেশনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, চুক্তি স্বাক্ষর করে ফেলতে চাইছে, যাতে এখান থেকে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সরঞ্জাম অধিগ্রহণ এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির উপর ভিত্তি করে এই দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে চেষ্টা করছে বলে জানা গেছে। এই চুক্তি দুটির প্রস্তাব কিন্তু এখনকার নয়, এটি বেশ পুরনো, শেখ হাসিনার শাসনামলের। তাও কেন এই সরকার এত গুরুত্ব দিচ্ছে, সেটিও একটি প্রশ্ন বটে। কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বর্তমান দায়িত্বশীলরা, অর্থাৎ যারা দায়িত্বে আছেন, আমি কারো নাম করতে চাই না, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রকে নানাভাবে খুশি করতে চান বলে জনগণের মনে হচ্ছে, তারা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট ACSA, যেটি আগে বললাম, বা অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি এবং জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া বা সামরিক তথ্য সুরক্ষা চুক্তি স্বাক্ষরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো প্রস্তাব দুটি, যেটি শেখ হাসিনার শাসনামলে অনেক দূর এগিয়েছিল। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এটির পিছনে অনেক পরিশ্রম করেছিলেন। সেই প্রস্তাব দুটি মেনে নেওয়ার কথা বিবেচনা করছে প্রফেসর ইউনূসের সরকার। এতে বাংলাদেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের একটি অংশের জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠান বলতে আপনারা বুঝে নিন, আমি বলতে চাই না, এই দুটি মৌলিক প্রতিরক্ষা কাঠামো নিরপেক্ষতার সাথে আপোষ না করেই দেশের লজিস্টিক এবং প্রযুক্তিগত অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম হতে পারে, এটি ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন এবং ঢাকা চুক্তি স্বাক্ষরের জন্য দ্রুত পদক্ষেপ নিতে চাচ্ছে, যার খসড়া নীতিগতভাবে 2022 সালের মার্চে উভয় পক্ষের দ্বারা, অর্থাৎ বাংলাদেশ এবং ওয়াশিংটন, ঢাকা এবং ওয়াশিংটনের দ্বারা সম্মত এবং স্বীকৃত হয়েছিল। এই চুক্তি স্বাক্ষরিত হলে কি হবে সেটি একটু দেখা দরকার। এই চুক্তি স্বাক্ষরিত হলে তা একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হবে, তবে তা কিছু প্রতিবেশী দেশের জন্য উদ্বেগ তৈরি করতে পারে। এটি নিরাপত্তা বিশ্লেষক, গোয়েন্দা বিশ্লেষক তারাই বলছেন। 2022 সালের এপ্রিলে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছিলেন, সামরিক তথ্য সুরক্ষা চুক্তি সামরিক ক্রয় সম্পর্কিত সংবেদনশীল তথ্য বিনিময়ের জন্য ভিত্তিগত নিয়ম নির্ধারণ করবে। এটি হয়তো বাংলাদেশকে একটি সুবিধা দেবে, এটি তিনি বোঝাতে চেয়েছিলেন। এই কাঠামো বাংলাদেশকে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করতে সক্ষম করবে, যা বাংলাদেশ ফোর্সেস গোল 2030-তে অবদান রাখবে। পিটার ডি হাস আরো বলেছিলেন, অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে সমুদ্রে একে অপরকে সহায়তা প্রদানের, বিমান, যানবাহন বা জাহাজ সমস্যায় পড়লে সরঞ্জাম বা খুচরা যন্ত্রাংশ ধার দেওয়ার অথবা কেবল জ্বালানি ও খাদ্য বিনিময় করার অনুমতি দিবে, অর্থাৎ অনেক ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। উদাহরণ দিতে গিয়ে পিটার ডি হাস বলেছিলেন, অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি নিরাপত্তা ও আন্তঃকার্যক্ষমতার উপর বাস্তব বিশ্বের প্রভাব ফেলেছে, যেমন 2020 সালের বিস্ফোরণের পরে বৈরুত বন্দরে একটি জাহাজ আটকা পড়ে বা বঙ্গোপসাগরে যৌথ মানবিক ত্রাণ প্রচেষ্টার সময়। দুটি চুক্তিকে ঘনিষ্ঠ সম্পর্কের সহজ ভিত্তি হিসেবে বর্ণনা করেছিলেন পিটার হাস। তিনি বলেছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে, যে ফোর্সেস গোল 2030 কথা বললাম, এটি অর্জন করতে সহায়তা করার সুযোগ দেবে। হাস সামরিক তথ্য সুরক্ষা চুক্তি এবং অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি সম্পর্কে ভুল ধারণা দূর করার চেষ্টাও করেছিলেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সামরিক তথ্য সুরক্ষা চুক্তির দায়িত্ব পূরণের জন্য প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগতভাবে প্রস্তুত করা হবে বা করার সুযোগ তৈরি হবে এই চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে। বিষয়টি একটু জটিল, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু বোঝা যাবে। যাই হোক, কিছু কর্মকর্তা বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়, মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিজিএফআই এবং 3টি সার্ভিস কমান্ডের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগ, ফাইবার সংযুক্ত অবকাঠামো, নবজাতক সাইবার সেল এবং ক্রমবর্ধমান জীবন সক্ষমতা পরিচালনা করে, যা সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সুরক্ষার পূর্বশর্ত। নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি এবং সামরিক তথ্য সুরক্ষা চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর এই অঞ্চলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানে কৌশলগত শক্তি যোগাবে। তবে এটি চীনের উদ্বেগ বাড়াতে পারে, কারণ এখনো পর্যন্ত চীন বাংলাদেশে সামরিক সরঞ্জামের অন্যতম প্রধান সরবরাহকারী। সম্প্রতি বিশেষ করে 2024 সালের আগস্টের পরে এবং এখন বাংলাদেশ সেনাবাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত ব্যবসা করতে আগ্রহী প্রতিরক্ষা সংস্থাগুলোর চীনা প্রতিনিধিদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং এই ধরনের বৈঠক সামনে আরো হতে থাকবে। আপনারা জানেন, চলতি মাসের শেষের দিকে, অর্থাৎ এই জুনের শেষের দিকে চীনের আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফরে যাবার কথা রয়েছে। জানি না বর্তমান প্রেক্ষাপটে তিনি যাবেন কিনা। নেটো গ্রেডের যুদ্ধাস্ত্রের সাথে চীনা ও তুর্কি অস্ত্র ব্যবস্থা একীভূত করার ক্ষেত্রে জিসোমিয়ার ক্ষেত্রে প্রশ্ন থাকলেও বাংলাদেশের জন্য আরেকটি প্রধান বিবেচনার বিষয় হতে পারে চুক্তি দুটির সম্ভাব্য যে স্বাক্ষর করা বা আনুষ্ঠানিকীকরণ করা হলে তা ভারতের উদ্বেগ কিছুটা হলেও বাড়াতে পারে এবং প্রফেসর ইউনূসের সরকার সেদিকেই হাঁটবে, এ আর নতুন কি। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।